এক ভয়াবহী রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার প্রান্তে আছে ভারত এবং পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ। এখন কাজের কথা হচ্ছে কখন যুদ্ধের এই অবতারণা এবং যুদ্ধের মাইল ফলক কোন দিকে যাবে, বাংলাদেশ আদতেই যুদ্ধে প্রভাব পড়বে কিনা, কিংবা বাংলাদেশের কী ভূমিকা আছে এই যুদ্ধে, এটা আমাদের আজকের এপিসোডের মূল উপজীব্য। আজকে আমরা দারুণ কিছু তথ্য আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি। বিশেষ করে পেহেলগাম অ্যাটাকের পর গত মঙ্গলবারের পর থেকে যে একটা বাকবিতণ্ডে জড়িয়েছে এই দুটা দেশ, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এক অন্যতম মাইল ফলক বা দৃষ্টান্ত হাজির করেছে আমাদের সামনে। আপনারা জানেন সাম্প্রতিক পাকিস্তানের 48 ঘন্টা বেঁধে দেওয়ার সময়ের পর থেকেই কিন্তু একটা রক্তক্ষয়ী অবস্থার সৃষ্টি হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদীর আশ্রয় এবং প্রশ্রয়ে যে সেনাবাহিনী বা তাদের ডিফেন্স গঠিত হয়েছে, সেটা কিন্তু একটা ভয়াবহ যুদ্ধের দিকে অবতরণ হতে পারে। আপনারা জানেন পেহেলগাম যে ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাগ অপারেশন। ফ্ল্যাশ ফ্ল্যাগ অপারেশন আপনাকে সুন্দর করে বুঝতে হবে। সেটা হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে জম্মু এবং কাশ্মীরে যারা ভ্রমণ করতে গিয়েছিল পেহেলগামে, তাদেরকে হত্যা করা হয়েছে। একমাত্র উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভোট ব্যাংককে আরও বেশি শক্তিশালী করার জন্য তার এই কুপ্রয়াস। আর এই কুপ্রয়াসের মাধ্যমে আরও একটি যুদ্ধের অবতরণ হতে যাচ্ছে এই দুই দেশের মধ্যে। আপনারা জানেন আগেও কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা ভয়াবহ দ্বার প্রান্তের দিকে অবতরণ হচ্ছে। কারণ আমাদের এই স্পেসিফিক অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ এশিয়া মহাদেশের এই দুইটা পরাশক্তি, বিশেষ করে ভারতকে কিন্তু আশেপাশের কোনো দেশই দেখতে পারে না। এখন বাংলাদেশের ভূমিকা কি হবে? বাংলাদেশের ভূমিকার কথা বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু আগাগোড়াই পাকিস্তানের সাথে একটা সম্পর্ক বা ডিল করতে চেয়েছেন, এটা আপনারা সকলে জানেন। সেই দিক থেকে বিবেচনা করতে গেলে নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে তার একটা বৈঠক হয়েছে, এটা আপনারা অনেকেই দেখেছেন। সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি কতটা ছিল ভারতের প্রতি, কারণ ভারত এতদিন শেখ হাসিনাকে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় রেখে নানামুখী ফায়দা লুফে নেওয়ার চেষ্টা করেছে। ঠিক এরকমই একটা হামলা হচ্ছে পেহেলগামে, এটা আপনারা সকলেই জানেন। এখানে ফ্ল্যাশ ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে নরেন্দ্র মোদী তার ক্ষমতাকে জাহির করতে চেয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার সাথে কিন্তু তাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক বৈঠকের কথা ছিল। ঠিক ওই ডেটকে সম্মুখীন করে তারা এই ধরনের হামলা চালিয়েছে। একটা কথা আছে গ্রাম বাংলায়, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ঠিক নরেন্দ্র মোদীর এই উগ্র কলুষিত রাজনীতির বলি হয়েছে তারা নিজেই। এটা আপনাদের আর বোঝানো লাগবে না, কারণ যারা ট্যুরিস্ট হিসেবে সেখানে গিয়েছিল ভারতীয় হিন্দুরা, বেছে বেছে যুবকদের সেখানে হত্যা করা হয়েছে, নারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, শিশুদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বের মাঝে নরেন্দ্র মোদী মুসলমান এবং ইসলাম পাকিস্তানকে একটা উগ্র সন্ত্রাসী এবং টেরোরিস্ট বাহিনী হিসেবে সমগ্র বিশ্বের বুকে পরিচয় করে দিতে চায়। তার ভোট ব্যাংক বা তার ভোটের রাজনীতি হচ্ছে ওই জায়গায়। আপনারা জানেন জম্মু এবং কাশ্মীরকে তারা যেভাবে দফা দিয়ে রফা করে ফেলেছে, বা তাদের যে একটা মূল স্বাধীনতা স্তম্ভ ছিল সেটাকে খর্ব করা হয়েছে এই ভারতের মাধ্যমে। ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রের, এমনকি চীনেরও কিন্তু একটা প্রেক্ষাপট এই জম্মু এবং কাশ্মীরে অবস্থান করে থাকে। সেই দিক থেকে বর্তমানে এই যুদ্ধেন্দ্রী পরিস্থিতির মাধ্যমে অবশ্যই পাকিস্তানের সাপোর্ট পাবে, চীনের সাপোর্ট পাবে পাকিস্তান, বা পাকিস্তানের সাপোর্ট পাবে চীন, এটা বলার অপেক্ষা রাখে না। ভারতের একটা বন্ধু রাষ্ট্র তার আশপাশে নেই। নেপাল হিন্দু রাষ্ট্র তাতে কোনোভাবে দেখতে পারে না। নরেন্দ্র মোদীর সাথে একটা কনফ্লিক্ট বেঁধেই আছে। বাংলাদেশের কথা কি সেটা আমরা বলবো না, তবে একটা পয়েন্ট না বললে আপনারা এই যুদ্ধেন্দ্রী পরিস্থিতির বিষয়ে কিছু বুঝতেই পারবেন না। সেটা হচ্ছে, আপনারা জানেন এই গতকালকে বিজেপি সদস্য আর বিএসএফ, বিজেপি মানে বাংলাদেশে বিডিআরই বলতে হবে, শেখ হাসিনার দেওয়া নাম এটা আমরা উচ্চারণ করবো না, কারণ বিজেপির মাধ্যমে ভারতীয় বিজেপিকে রেফার করেছিল সে। বাংলাদেশে বিডিআরের কাছ থেকে আর একটা নাকানি চুমাই খেয়েছে ওই বিএসএফের সদস্যরা, যারা এতদিন সীমান্তে কাটা তারে পাখির মতো গুলি করতো বাংলাদেশের মানুষের উপর। সে হোক হিন্দু হোক মুসলমান, তাদের কোনো ছাঁটাই বাছাই ছিল না। এটা হচ্ছে ভারতীয় উগ্র রাজনীতির ফল, যার খেসারত তারা পাকিস্তানের কাছ থেকে পাবে। তারা যুদ্ধে বা ওই পাশাটি পরে আসছি। আপনাদের দারুণ একটা জিনিস বলে রাখি, ভারত সাধারণত বাংলাদেশের সাথে পারে নাই, এই বিষয়টা আপনাদেরকে ছোট্ট করে বলবো। তবে তারা একটা জিনিস বলি, যুদ্ধে পাকিস্তানের সাথে ভারত পারুক আর না পারুক, তারা সিনেমা নাটক চলচ্চিত্রের মাধ্যমে একটা অন্য ধরনের মেসেজের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন সিনেম্যাটিকভাবে তারা জিতে যায়। কিন্তু বাস্তবে একটা পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে তারা আদতে পেরে উঠবে কিনা, এটা সন্দেহের প্রশ্ন। কারণ পাকিস্তান, ওই যে বললাম, চীনের কাছ থেকে সাপোর্ট পাবে। বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনূস ডিরেক্টলি কোনো কিছু না বললেও অবশ্যই পাকিস্তানের প্রতি তাদের যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা সীমাহীন।
এই উগ্র হিন্দুত্ববাদী ভারতকে যে কোনোভাবে থামাতে হবে। নরেন্দ্র মোদীর বলি হয়েছে সাধারণ হিন্দুরা। পাকিস্তানের সাথে তারা যে ঝামেলাটি করতে চাচ্ছে, সেখানে আপনারা জানেন একজন মুসলমান ভাইও হত্যা হয়েছে। তিনি তাদেরকে থামাতে বা বাধা দিতে গিয়েছিল। 2 ঘন্টার যে অপারেশন, সেখানে কি একজন সৈনিক উপস্থিত থাকতে পারতো না? অবশ্যই পারতো। এতভাবে তারা সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে কাশ্মীরে, কিন্তু ওই টাইমটায় নিরাপত্তা কোথায় গেল? যাই হোক, এই কেস ফাইল বা তদন্ত করতে গেলে অনেক কথাগুলো চলে আসবে, কিন্তু আমরা এখন যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বলি। গতকালকে ওই বিএসএফের সদস্য পায়ে হাত দিয়ে মাপ চেয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি বা বর্তমান আমরা বিডিআর যাকে বলবো, বিডিআরের কাছ থেকে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে করজোরে চলে গেছে। তারা চেয়েছিল যে বাংলাদেশে এসে 2-1 নাগরিককে ধরে নিয়ে যাবে, বা তাদের কাছে হত্যাকাণ্ড, তাদেরকে নির্মমভাবে ক্রস ফায়ারে দেওয়া, এটা স্বাভাবিক। কিন্তু এখন সময় এসেছে তাদেরকে মোক্ষম জবাব দেওয়া। পাকিস্তানের কাছ থেকে তারা যেভাবে জবাব পাবে, ঠিক বাংলাদেশের কাছ থেকেও তারা অলরেডি জবাব পেয়েই গেছে। ছোট্ট একটা দেশ, এই দেশের কাছে যদি এরকম নাকানে চুমানি পায়ে হাত দিয়ে কেটে পড়তে হয়, তাহলে পাকিস্তানের কাছে কী অবস্থা হতে পারে আপনারা সকলেই বুঝতে পারছেন। পাকিস্তান কোনোভাবে ভারতের সাথে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু তাদের সীমাহীন যে একটা আগ্রাসন বা সীমাহীন যে দুর্নীতি, এই পেহেলগামকে কেন্দ্র করে, এই কাশ্মীরকে কেন্দ্র করে, এই জম্মুকে কেন্দ্র করে, এই শ্রীনগরকে কেন্দ্র করে, এটা কিন্তু খুবই একটা কলুষিতজনক অধ্যায় গ্লোবাল অ্যান্ড ভিলেজ ওয়ার্ল্ড পলিটিক্স। ভিলেজ পলিটিক্স কথাতেই চলে আসলো, কারণ বাংলাদেশে যেটি তারা খেয়েছে এটাকে ভিলেজ পলিটিক্সই বলবো। কারণ সীমান্তে যে বর্ডারে মানুষগুলো বসবাস করে, তারা কোনোভাবেই ওই বিএসএফকে ছাড় দিতে চায় না। ঠিক সেমনটি হয়েছে, তারা উত্তম মধ্যম খেয়ে বিদায় নিয়েছে, জানে বেঁচে ফিরেছে। বাঙালি তো জানে বেঁচে ফেরত দেওয়ার তাদের একটা প্রয়াস আছে, কিন্তু ভারত হলে এটা ছাড় দিত না। যাক, এখন সময় এসেছে, 48 ঘন্টা বেঁধে দিয়েছে পাকিস্তান। এর মধ্যে একটা রক্তক্ষয়ী দৃশ্যের অবতরণ আমরা দেখতে পাবো। যাক, আমরা চাই যে কোনোভাবে যুদ্ধবিগ্রহ না হোক, যে কোনোভাবে একজন অন্তপক্ষে এই যে একটা এত বড় একটা কলুষিত হত্যাকাণ্ড, একজন এসে মিডিয়ার সামনে বা যে কোনোভাবে বলুক যে এই ঘটনাটি আমাদের সাজানো ছিল, তাহলে বিশ্বের মানুষ একটা সঠিক এবং সহি বিষয় যাতে জানতে পারে। কারণ এইভাবে আর কতদিন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি, মোদির এই নোংরা রাজনীতি যদি চলতে থাকে, বিশ্বের বুকে মুসলমান, ইসলাম এবং এই উপমহাদেশের যে ধর্মীয় একটা গাম্ভীর্য বজায় আছে, সেটা আদতে কোথায় গিয়ে ঠেকবে সেটা বলার অপেক্ষা রাখে না। এই গাজ্জাত ওয়াল হিন্দ একমাত্র এই কলুষিত রাজনীতি, উগ্র হিন্দুত্ববাদী মোদির মাধ্যমে কিন্তু ধাবিত হচ্ছে। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটা কলুষিত তারা বাংলাদেশে একজন উগ্র ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী হাসিনাকে আশ্রয় দিয়েছে। তারা পাকিস্তানের সাথে একটা যুদ্ধেন্দ্রী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। অচিরেই এই ভারতকে থামাতে হবে, না হলে উপমহাদেশে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের অবতারণ হতে পারে। বাংলাদেশের অবস্থা কী হবে? প্রফেসর মোহাম্মদ ইউনূস এখনও চুপ আছে, তিনি আশা করি চুপ থাকবেন এবং গ্লোবাল রাজনীতি নিয়ে তার যথেষ্ট দক্ষতা আছে এবং তিনি সেই দক্ষতার পরিচয় দিক এবং